জামিয়াতুত তারবিয়ার উদ্দেশ্য এর চেয়েও আরেকটু বেশি কিছু। সেটা হলো আমাদের এই চলমান শিক্ষা ধারাকে বহাল রেখে, অব্যাহত রেখে, এরপরে আমাদের জাতীয় নেতৃত্বের জন্য যেই ধরনের ব্যক্তি গঠন করা প্রয়োজন, সেই ব্যক্তি গঠন করার জন্য আরও কিছু পদক্ষেপ পরিচালনা করা। এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য এই জামিয়ার। কাজে এই জামিয়া প্রতিষ্ঠার আজকে প্রায় 10-12 বছর পরে এসে আমরা আরও অনেক আগে থেকেই রাষ্ট্রবিজ্ঞান অথবা সিয়াসাতুশ শারঈয়া নামে একটা তাখাসসুসের পড়াশোনা পরিচালনা করছি, কিন্তু জানি জামিয়াতুত তারবিয়ার উপর দিয়ে মধ্যখানে অনেক চড়াই উতরাই, ঝড় জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, অনেক কিছু প্রবাহিত হয়ে গিয়েছে, যার কারণে আমরা আমাদের কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে পরিচালনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমরা গত 1 বছর আমাদের এই নিজস্ব জামিয়ার ক্যাম্পাসে 1 বছর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এখন মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই হিসাবে এবছর এই ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ জামিয়ার পক্ষ থেকে গ্রহণ করা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল আযীম। জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার আত-তাখাসসুস ফিস সিয়াসাতি, আত-তাখাসসুস ফিত তারিখ ওয়াস সিয়াসা, ইতিহাস ও রাজনীতি বিভাগের উপর উচ্চতর পড়াশোনার লক্ষ্যে আজকে যেই বিভাগের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আমরা এই আয়োজন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে একটি নতুন পদক্ষেপ শুরু করার মতো এবং তার প্রাথমিক আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে করে দিয়েছেন। এখানে সাহসী কিছু তালেবুল ইলম, কিছু ছাত্র ভর্তি হয়েছেন, যাদেরকে নিয়ে আমরা আমাদের এই ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেছি। আমরা বর্তমানে আমাদের ইতিহাসের একটা ধাপ অতিক্রম করে আমরা একটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের একেবারে নিকট অতীতের ইতিহাস যতটুকু অনুধাবন করি, ব্রিটিশ উপনিবেশকালে বাংলাদেশ, এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমান জাতির উপর দিয়ে অনেক বড় একটা টর্নেডো, সাইক্লোন বয়ে গিয়েছে। সুপরিকল্পিতভাবে ব্রিটিশরা ইসলামকে দুর্বল করার অনেক বড় ধরনের কার্যক্রম পরিচালনা করেছে এবং ব্রিটিশ বিরোধী যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামে 1831 সালের বালাকোটের পর 1857 সালের সিপাহী বিদ্রোহ, শামেলির যুদ্ধ, এই সব কিছুর পরে মুসলমানরা অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আবার নতুন করে একটা যাত্রা শুরু হয়েছে। 1866 সালের সেই নতুন যাত্রার পরে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে আমাদের এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করে এবং সেই স্বাধীনতার সময়ে যেই নতুন প্রশ্ন এসেছিল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, আলাদা দেশ, সেটাও মুসলমানরা অর্জন করে 1947 সালে। এরপরে আবার সেই অর্জিত মুসলিম রাষ্ট্রের মধ্যে আবার নতুন কিছু বিষয় নিয়ে একটা বিরোধ তৈরি হয়, ফলে 1971 সালের স্বাধীনতা অপরিহার্য হয়ে পড়ে। এই সব কিছুর মধ্য দিয়ে এই জাতির ইসলাম চর্চা, সঠিক ইসলামী আকিদা, সঠিক তাহজিব তামাদ্দুনের চর্চা, ইসলামের মৌলিক
চিন্তা বিশ্বাস, আকিদা বিশ্বাস, আমল আখলাক এগুলো ধরে রাখাটাই আলেম সমাজের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তা আমরা মনে করি যে দীর্ঘ একটা লড়াইয়ের পরে এখন বাংলাদেশের আলেম সমাজ এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছে যে এখন শুধুমাত্র জাতির ঈমান, আকিদা আর আমল আখলাক রক্ষা করার যে ডিফেন্সিভ চিন্তা, সেটার পাশাপাশি আলেম সমাজের জাতীয় নেতৃত্বে কন্ট্রিবিউশন করার, অংশগ্রহণ করবার একটা মানসিকতা তাদের মধ্যে, তাদের আত্মবিশ্বাসের মধ্যে, তাদের চিন্তার মধ্যে বদ্ধমূল হওয়া জরুরি। অর্থাৎ আমরা জাতিকে নেতৃত্ব দিতে চাই এবং এই কোরআন সুন্নাহর শিক্ষাকে ধারণকারী একটি প্রজন্মকে আমরা জাতীয়, দেশের এবং জাতির রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে আমরা তাদেরকে অধিষ্ঠিত করতে চাই। এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া একটি জাতিকে নিজেদের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী কোনো উদ্দেশ্যের দিকে পরিচালিত করা কোনোদিন সম্ভব নয়। এখন আমরা যদি জাতিকে নেতৃত্ব দেওয়া অথবা নেতৃত্বে অংশগ্রহণ করার যেই উদ্দেশ্য বা যেই টার্গেট, যে অভিপ্রায়, সেটা তো আমাদেরকে পূরণ করতে হলে আমাদেরকে এই জাতির ইতিহাস, এই জাতির ঐতিহ্য, এই জাতির বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বন্দোবস্তগুলো সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। এটা খুব একটা মৌলিক কথা আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে বলবো। সেটা হলো যে কোনো একটা ব্যবস্থা সম্পর্কে, যে কোনো একটা চলমান ব্যবস্থা সম্পর্কে আমার যদি কোনো মন্তব্য করতে হয়, মন্তব্যের পরে যদি সেখানে আমার কোনো কার্যকর ভূমিকা রাখতে হয়, তারও সামনে গিয়ে যদি সেই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হয়, তারও পরে গিয়ে যদি সেই ব্যবস্থাটাকে নেতৃত্ব দিতে হয়, সর্বপ্রথম আগে সেই ব্যবস্থাটাকে ভালো করে বুঝতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত সেটাকে ভালো করে না বুঝবো ততক্ষণ পর্যন্ত তার ভালো মন্দ, তার ভুল ত্রুটি তো আমি চিহ্নিত করতে পারবো না। এবং ভুল ত্রুটি যদি থাকে, সেই ভুলগুলোকে সংশোধন করা, সেটা যদি কার্যকর ভালো হয়ে থাকে সেটাকে আরও শক্তিশালী করা। তো আমাকে বর্তমানে আমার দেশ কিভাবে চলছে, আমার রাষ্ট্র কিভাবে চলছে, আমার রাজনৈতিক বন্দোবস্তটা কি, আমার দেশের বর্তমান প্রশাসনিক ব্যবস্থাটা কি, আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কি, আগে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জানা দরকার, জ্ঞান প্রয়োজন, এলেমের দরকার। আমি যখন এই জ্ঞানটা অর্জন করতে পারবো তখন আমি এখানে কি কারেকশন দরকার সেটা আমি বলতে পারবো। আর আমি যদি নাই জানি তা আমি সংশোধন করবোটা কি? একটা ভুলকে সংশোধন করতে হলেও তো আগে ভুলটা কি সেটা তো জানতে হয়, তারপরে সে নয় ভুলের মধ্যে আমি কারেকশন দেব। দুর্ভাগ্যজনকভাবে আমরা বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোকে যথাযথভাবে জানার চেষ্টা করি না। আমরা আমাদের ধর্মীয় উলুমের এবং ধর্ম সংক্রান্ত যেই সমাজের যেই সেক্টরগুলো আছে সেখানেই আমরা আমাদের বিচরণকে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি, কারণ সেটা আমার জানা জগৎ, সেটা আমার সাথে পরিচিত জগৎ, সেটা আমার নিজস্ব জগৎ মনে হয়। আর এর বাইরে সমাজের বৃহত্তর জগৎটা আমাদের কাছে অপরিচিত মনে হয়। তো এই জন্য সর্বপ্রথম এলেমের মাধ্যমে এই জগৎটা সম্পর্কে জানার দরকার, জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া মূলত এই ইদারা প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ আমাদের যে কওমি মাদ্রাসার চলমান শিক্ষার ব্যবস্থা শুধু সেই শিক্ষাকে ধারণ করার জন্যই না, সেই শিক্ষাকে ধারণ করার জন্য তো আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। জামিয়াতুত তারবিয়ার উদ্দেশ্য এর চেয়েও আরেকটু বেশি কিছু। সেটা হলো আমাদের এই চলমান শিক্ষা ধারাকে বহাল রেখে, অব্যাহত রেখে, এরপরে আমাদের জাতীয় নেতৃত্বের জন্য যেই ধরনের ব্যক্তি গঠন করা প্রয়োজন সেই ব্যক্তি গঠন করার জন্য আরও কিছু পদক্ষেপ পরিচালনা করা।
এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য এই জামিয়ার। কাজে এই জামিয়া প্রতিষ্ঠার আজকে প্রায় 10-12 বছর পরে এসে আমরা আরও অনেক আগে থেকেই মানে রাষ্ট্রবিজ্ঞান অথবা সিয়াসাতুশ শারঈয়া নামে একটা তাখাসসুসের পড়াশোনা পরিচালনা করছি, কিন্তু জানি জামিয়াতুত তারবিয়ার উপর দিয়ে মধ্যখানে অনেক চড়াই উতরাই, ঝড় জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন অনেক কিছু প্রবাহিত হয়ে গিয়েছে, যার কারণে আমরা আমাদের কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে পরিচালনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা গত 1 বছর আমাদের এই নিজস্ব জামিয়ার ক্যাম্পাসে 1 বছর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এখন মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই হিসাবে এবছর এই ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ জামিয়ার পক্ষ থেকে গ্রহণ করা হলো এবং একজন যোগ্য ব্যক্তি আমরা আমাদের সহকর্মী হিসেবে পেয়েছি, বাংলাদেশের অন্যতম একজন ইতিহাস গবেষক, ইতিহাসের উপর খুব ভালো যিনি কার্যক্রম পরিচালনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা তৈরি করে ইতিমধ্যে বোদ্ধা মহলের আস্থা এবং প্রশংসা কুড়িয়েছেন, মোহতারাম হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব। তার সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বক্ষণিক তার ইশরাফে এবার আমরা তাখাসসুস ফি তারিখ ওয়া সিয়াসা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নামে আমাদের এই বিভাগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা আশা করি যে ইনশাআল্লাহ এখানে যারা পড়াশোনা করছে তারা, আমাদের তো মুখ্য উদ্দেশ্য মূল হলো যে কমপক্ষে তারা 2 বছর পড়াশোনা করবে, কিন্তু এই 2 বছর বলার মতো এখনো সেই সাহস আমাদেরই হয় না। সবাই হলো রেডিমেড মুফতি হওয়ার একটা মানসিকতা ছাত্রদের, কারণ পড়াশোনার পরে বায়োডাটা সাবমিট করলেই জিজ্ঞাসা করবে ছেলে কি শুধু মওলানা না মুফতি মওলানা। একটা মসজিদে ইমামতি তো ইমামতি, এখন মুয়াজ্জিনের জন্য দরখাস্ত দিলেও জিজ্ঞাসা করে এটা কি খালি মওলানা না মুফতি মওলানা। তো কাজে এই জন্য এখন তো সবাই চাকরির বাজারে এবং বিয়ের বাজার, এই 2 বাজারের অন্তত মিনিমাম ডিমান্ড ফুলফিল করার জন্য ইফতা পড়ে। এটা হলো আমাদের জাতির এবং কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় ভয়াবহ এক দুর্বিষহ এক চিত্র। যে ইফতা পড়ার কথা ছিল গোটা জাতিকে ইসলামের সঠিক মাসআলা এবং ফতোয়া দেওয়ার মহান জিম্মাদারি আদায় করার জন্য, সেই ইফতা পড়া হয় এখন শুধুমাত্র বিয়ের বাজার আর চাকরির বাজারে নিজের মিনিমাম ন্যূনতম নিজের নামের সাথে মুফতি টাইটেল লাগানোর জন্য। একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য এর চেয়ে বড় পতন আর কি হতে পারে আমার জানা নেই। হ্যাঁ, ইফতা তো অবশ্যই পড়বে, কারা পড়বে, কেন পড়বে, ইফতা কিভাবে পড়বে, কত গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রয়ে গিয়েছে। দাওয়ার উপর পড়া দরকার, দাওয়ার উপর আমাদের যোগ্য ব্যক্তি গঠন হওয়া দরকার, এখানে বিভিন্ন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আমাদের লোক দরকার। মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিদের তৎপরতায়। এসব কাজের পড়াশোনা পড়বে না, কারণ এগুলো পড়লে মেহনত করতে হবে, পড়াশোনা করে কাজ করতে হবে, আর দাওয়া পড়লে দায়ী লকব লাগবে না। কিন্তু ইফতা পড়ার আগেই তো মুফতি শুরু হয়ে যায়। অথচ আমরা জানি যে মুফতি এই উপাধি, এটা তো শুধু পড়াশোনার ভিত্তিতে বলা হয় না। আরে দাওরায়ে হাদিস পড়লে কারো মুহাদ্দিস বলে? হ্যাঁ, দাওরায়ে হাদিস পড়ার পরে মুহাদ্দিস বলে? মুহাদ্দিস কখন বলে? মুহাদ্দিস যখন সে পড়ানো শুরু করার পরে, যখন কোনো হাদিসের কিতাব অন্তত তার দায়িত্বে আসে হাদিস পড়ায়, তখন তাকে মুহাদ্দিস বলে। মুফাসসির বলে জালালাইন পড়ার পরে? হ্যাঁ, তো মুফাসসির তো তাকে বলে না। ওয়াজ মাহফিলের মাঠে বাজারি মুফাসসির শব্দ বাদ দাও, মিনিমাম মুফাসসির তো তখন বলা হয় যখন তিনি অন্তত দাওরায়ে তাফসীর পড়ার পরে, তারপরে তিনি গিয়ে যখন শোবায়ে তাফসীরের উপর যখন কোনো কাজ করেন, কোনো তাফসীর গ্রন্থ লেখেন, অথবা তাফসীরের ময়দানে বড় যখন কোনো কাজ করেন, তখন তাকে মুফাসসির বলে। আর মুফতি এত সহজ হয়ে গেল যে দাওরায়ে হাদিস পড়ে 1 বছর ইফতা পড়ার পরে মুফতি হয়ে গেল। এই জায়গাটায় তো মুফতি শব্দের ব্যবহার কোনোভাবেই শুদ্ধ নয়। মুফতি তো হবেন তিনি
যিনি কোনো জায়গায় ইফতার দায়িত্বে নিয়োজিত হবেন তাকে মুফতি বলা যাবে। অন্তত বড় বড় মাদ্রাসাগুলিতে একজন কি দুইজন মুফতি থাকতে পারেন, এবং এটাই আছেন, এইভাবেই আছেন। বড় বড় মাদ্রাসাগুলোতে একজন কি দুইজন মুফতি আছেন, আর বাকিরা তো ইফতার কাজ করেন না। হ্যাঁ, তারা ইফতার পড়ছেন, তো তারা তো হাদিসও পড়ছেন, তারা তফসিরও পড়ছেন, তারা আদব পড়ছেন। তো তফসির পড়ার কারণে মুফাসসির বলা হলো না, হাদিস পড়ার কারণে মুহাদ্দিস বলা হলো না, আদব পড়ার কারণে আদি বলা হলো না, ইফতার পড়ার কারণে মুফতি বলা শুরু করলো। এই কথাটা আমি বহুদিন ধরেই বলি। কেন বলি? বড় কারণ হলো এই যে এই আমাদের অযুত সম্ভাবনা, ছাত্ররা দাওরা হাদিসের পরে আরো 1-2 বছর পড়াশোনা করে। এই পড়াশোনাটা হওয়া দরকার এমন পড়াশোনা যেই পড়াশোনার ভিত্তিতে সে উম্মার কোনো বড় কাজে লাগতে পারবে। এটা বলি তো আমরা, আমাদের এই সকল তালেবুল ইলমরা এরা জাতির আমানত। আতফালুল মুসলিমিন আর আমওয়ালুল মুসলিমিন, এটা মাদ্রাসাগুলোর কাছে আমানত। এই ওয়াজ সমস্ত মাদ্রাসায় আছে যে আমাদের কাছে জাতির 2 আমানত, এক হলো আমওয়ালুল মুসলিমিন আর এক হলো আতফালুল মুসলিমিন। মুসলমানদের সন্তানরা হলো জাতির আমানত, আসলেই আমানত। তো এই আমানত সঠিক অর্থে ইসলামের প্রচারের জন্য, ইসলামের তাহাফুজের জন্য, ইসলামের বাঁকার জন্য এবং ইসলামকে বিজয়ী করার জন্য যেই যেই সেক্টরে আমাদের লোক দরকার, সেই সকল সেক্টরে তাদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা, এটাই হলো এখন সামগ্রিকভাবে আমাদের দায়িত্ব। যারা মক্তব পড়াবে, যারা হেফজ পড়বে, হেফজখানায় খেদমত করবে, তাদের ভালো ভালো ট্রেনিং করে তাদেরকে সেই মক্তবের, হেফজখানার, শিশু শিক্ষার উপযুক্ত করে গড়ে তুলে তাদেরকে সেই শিশু শিক্ষার ময়দানে কাজ করবে। তারা কিছু দায়ী হবে, কিছু তুলনামূলক এইসব ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করবে। যারা এখন এই যে কাদিয়ানি ফিতনা নিয়ে অনেকে পড়াশোনা করতেছে, অনেকে এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতেছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করে, কিন্তু এইসব জায়গায় ছাত্রদের আগ্রহ কম। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ, তো আমরা আশা করি যে রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, এই সকল বিষয়গুলোতে আমাদের যদি সত্যিকার অবস্থান সংহত করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতার কোনো বিকল্প নেই। তো আমি আশা করি যে আজকে আমরা যেই একটা এই বিভাগের উদ্বোধন, সিয়াসাত, তারিখ এবং সিয়াসাত, ইতিহাস ও রাজনীতি বিভাগের একটি উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে, এবং বাংলাদেশের বরেণ্য কয়েকজন ইতিহাসবিদ, স্কলার, আজকে আমরা তাদেরকে এখানে দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ, যাকেই বলি তারা সকলেই এত উৎসাহিত হয়ে, আজকে আপনারা দেখেছেন যে দেশের বরেণ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যাদেরকে অন্যান্য প্রোগ্রামে উপস্থিত করা 1 ঘন্টার জন্য খুব কঠিন হয়ে যায়, আজকে তারা ঘন্টার পর ঘন্টা এখানে এসে ঢাকা থেকে এতটা দূরত্বে, বেশ একটা জনবিচ্ছিন্ন জায়গায়ও বেশ উৎসাহ নিয়ে এসেছেন এবং কথা বলেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা আমাদের এই কার্যক্রমটাকে সামনের দিকে অগ্রসর করতে পারি। ইনশাআল্লাহ আমি আশা করি যে জামিয়াতুত তারবিয়ার এই উদ্যোগ বাংলাদেশের অন্তত মাদ্রাসা জগতে একটা নতুন একটা আশার সঞ্চার করবে, নতুন একটা আগ্রহ সৃষ্টি করবে, এবং আমরা রাজনীতিতে, ইতিহাস ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা এই সকল বিষয়গুলিতে, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোতে আরও ভালোভাবে জ্ঞান শিক্ষা অর্জন করে আমরা সেই সকল জায়গাগুলোতে আমাদের অংশগ্রহণটাকে আরও বেশি ফ্রুটফুল এবং আরও বেশি কার্যকর করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে যে সকল মেহমানবৃন্দ কষ্ট করে এখানে এসে সময় দিয়ে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, অনেকেই চলে গিয়েছেন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই আছেন, আরও আমাদের মাশায়েখরা আছেন, আলহামদুলিল্লাহ আমরা তাদের সকলের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই পূর্ণ আয়োজনের যে মুখ্য সংগঠক, যিনি মুখ্য ভূমিকা যিনি পালন করেছেন, আমাদের মোহতারাম হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, আমি ওনার কৃতজ্ঞতা আদায় করছি যে আসলে ওনার মতো একজন যোগ্য ব্যক্তি আমরা এখানে দায়িত্বে আমরা ওনাকে আনতে পেরেছি।
এটাই হলো আমাদের সফলতা। আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ওনাকে তৌফিক দান করেন এবং হিম্মত দান করেন। আমরা যেই রকম ব্যক্তি গঠন করতে চাচ্ছি আমাদের ছেলেরা যেন ঠিক সেই রকম যোগ্যতা নিয়ে তারা গড়ে উঠতে পারে, তাদেরকে দেখে যেন আমাদের পরবর্তী আরো অনেক ছাত্র ভাইয়েরা উৎসাহিত হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।